সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক, পেজ 164। আমি প্রশ্নোত্তর পড়ছিলাম। প্রশ্ন 30, পেজ 164, চ্যাপ্টার 9, এশিয়া মহাদেশ। এশিয়ার স্টেপ জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অবস্থান: রাশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে মঙ্গোলিয়া, কিরগিজ, খিনগান অঞ্চলে। বৈশিষ্ট্য: 1 নম্বর, স্টেপ অঞ্চলের জলবায়ু চরম ভাবাপন্ন। 2, এখানে গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী এবং শীতকাল দীর্ঘস্থায়ী। 3 নম্বর, গড় গ্রীষ্মকালীন উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন -20 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর, গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয়, গড়ে 12.5 থেকে 25 সেন্টিমিটার, আর শীতকালে হয় তুষারপাত। 5, দিন ও রাত এবং শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি। 6, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অঞ্চলটি বরফাবৃত থাকে এবং এপ্রিলে বরফ গলতে শুরু করে। প্রশ্ন 31, এশিয়ার মাঞ্চুরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অবস্থান: চীনের উত্তরাংশে মাঞ্চুরিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তরাংশ, রাশিয়ার শাখালিন দ্বীপ এবং জাপানের উত্তরাংশ এই জলবায়ুর অন্তর্গত। মাঞ্চুরীয় জলবায়ু বৈশিষ্ট্য: 1, দক্ষিণের চীন দেশীয় জলবায়ু অঞ্চলের তুলনায় এখানে গ্রীষ্মকালে উষ্ণতা কম এবং শীতকালে তীব্র শীত অনুভূত হয়। বার্ষিক গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা -2.5 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর, স্বল্পস্থায়ী মৃদু গ্রীষ্মকাল এই অঞ্চলের বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে মাঝারি বৃষ্টিপাত হয়, বছরে 75 সেন্টিমিটার। 3 নম্বর, শীতকালে যথেষ্ট তুষারপাত হয়। প্রশ্ন 32, এশিয়ার সাইবেরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। অবস্থান: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত বিস্তৃত স্থানে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: 1 নম্বর, দীর্ঘস্থায়ী অতি শীতল শীতকাল এবং স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। 2 নম্বর, বার্ষিক গড় গ্রীষ্মকালীন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াস হিমাঙ্কের নিচে থাকে। 3 নম্বর, বৃষ্টিপাত কম এবং তুষারপাত বেশি হয়। শীতকালে ব্যাপক তুষারপাতের জন্য 5 থেকে 6 মাস ভূমি বরফে ঢাকা থাকে। 4 নম্বর, শীতকালে এই অঞ্চলের ওপর দিয়ে তীব্র তুষার ঝড় বা ব্লিজার্ড ব্লিজার্ড প্রবাহিত হয়। প্রশ্ন 33, এশিয়ার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। অবস্থান: এশিয়ার উত্তর প্রান্তে সুমেরু বৃত্তের 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তের উত্তরাংশের অঞ্চলগুলিতে এই জলবায়ু বিরাজ করে। অঞ্চলটি রাশিয়ার অন্তর্গত। বৈশিষ্ট্য: 1, এখানে শীতকাল অত্যন্ত শীতল এবং দীর্ঘস্থায়ী। বছরে 8-9 মাস প্রচণ্ড তুষারপাত হয় এবং ভূমি বরফাবৃত থাকে। 2 নম্বর, শীতকালে একটানা বেশ কয়েক মাস অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিরাজ করে। 3 নম্বর, গ্রীষ্মকাল বছরে 2-3 মাস,
তখন উষ্ণতা হয় গড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং গ্রীষ্মকালও যথেষ্ট শীতল। 4. গ্রীষ্মকালে মাঝে মাঝে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের জন্য অল্প বৃষ্টিপাত হয়। এশিয়ার মধ্যভাগে প্রশ্ন 34। এশিয়ার কোথায় কোথায় অক্ষাংশীয় মধ্য মহাদেশীয় জলবায়ু দেখা যায়? এশিয়ার মধ্যভাগে যেসব পর্বতবেষ্টিত মালভূমি আছে সেগুলি মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ুর দ্বারা প্রভাবিত। ইরান, তুরান, তিব্বত, গোবি মরুভূমি অঞ্চল এর অন্তর্গত। স্থানীয় বৈচিত্র্যের জন্য জলবায়ু অঞ্চল 4টি উপজলবায়ু অঞ্চলে বিভক্ত, যেমন 1. ইরানীয় জলবায়ু অঞ্চল, 2. তিব্বতীয় জলবায়ু অঞ্চল, 3. তুরানীয় জলবায়ু অঞ্চল, 4. গোবি মরুভূমির জলবায়ু অঞ্চল। প্রশ্ন 35। এশিয়ার মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর। বৈশিষ্ট্য: 1. পর্বত বেষ্টিত বলে ওইসব স্থানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পৌঁছতে পারে না, ফলে সেখানে প্রায় বৃষ্টিহীন শুষ্ক অবস্থা বিরাজ করে। 2. আবহাওয়া শুষ্ক বলে গ্রীষ্মকালে যথেষ্ট গরম এবং শীতকালে তীব্র ঠান্ডা দেখা যায়, অর্থাৎ এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন। 3. বৃষ্টিপাত অত্যন্ত কম বলে এখানকার অবস্থা উষ্ণ মরুভূমির মতো, তবে কিছুটা উত্তরে অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত বলে উষ্ণ মরুভূমির মতো সর্বোচ্চ উষ্ণতা অতটা বাড়ে না। এখানে কয়েকটি নাতিশীতোষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন গোবি মরুভূমি ও তাকলামাকান মরুভূমি। প্রশ্ন 36। এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি কি কি? এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি হল: 1. জলবায়ুগত বৈচিত্র্য, 2. গ্রীষ্মকালীন উষ্ণতার ব্যাপক বৃদ্ধি, 3. শীতকালীন উষ্ণতার ব্যাপক হ্রাস, 4. উষ্ণ ও আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, 5. শুষ্ক ও শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমন, 6. পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, 7. জলবায়ুর চরমতা, 8. জলবায়ুর ব্যাপক বৈপরীত্য প্রভৃতি। প্রশ্ন 37। এশিয়ার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। উত্তর। এশিয়ার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্যগুলি হল: 1. সারা বছরই উষ্ণতা ও বৃষ্টিপাত খুব বেশি বলে বড় বড় পাতার গাছ জন্মায়। 2. গাছগুলি বেশ দীর্ঘ (উচ্চতা 30 থেকে 45 মিটার) এবং শক্ত কাঠের হয়। 3. গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে, তাই একে চিরসবুজ অরণ্য বলে। গাছগুলির গোড়ায় অধিমূল থাকে, যা গাছগুলিকে মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। 5. এদের গোধূলির অরণ্য বলে। 6. এই অঞ্চলের উদ্ভিদ ঘনত্ব সর্বাধিক। এই অরণ্যের কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ হল মেহগানি, রোজউড, রাবার, কোকো, আয়রনউড, আবলুস প্রভৃতি। নেক্সট পেজ 165। প্রশ্ন 38। এশিয়াকে বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে ভাগ করো। উত্তর। এশিয়ার বিভিন্ন অংশে উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য স্বাভাবিক উদ্ভিদেরও অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং ওই বৈচিত্র্যের ভিত্তিতেই মহাদেশটির উদ্ভিদমণ্ডলীকে 7টি ভাগে ভাগ করা যায়। 1. নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, 2. ক্রান্তীয় মৌসুমী বা পর্ণমোচী অরণ্য, 3. স্টেপ তৃণভূমি অঞ্চল, 4. সরলবর্গীয় অরণ্য অঞ্চল বা তৈগা, 5. তুন্দ্রা উদ্ভিদ, 6.
ভূমধ্য সাগরীয় অরণ্য। 7 মরু উদ্ভিদ। এখানে ম্যাপ এঁকেছে এশিয়ার, আর ম্যাপে নাম্বারিং করা হয়েছে। 1 নম্বর নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ওটা 1 নম্বর। এসব নিচে যেগুলো আইল্যান্ডগুলো আছে, শ্রীলঙ্কাতে একটা দেখিয়েছে, আন্দামান নিকোবর, তারপরে অন্য সব আইল্যান্ডের দেখিয়েছে। 2 ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী বা পর্ণমোচী অরণ্য, এটা দেখিয়েছে ভারতের পূর্ব দিকে, নেপাল টেপালের ওদিকে। তারপরে 3 স্টেপ তৃণভূমি অরণ্য। স্টেপটা ওটা রাশিয়ার দিকে দেখিয়েছে। 4 সরলবর্গীয় অরণ্য বা তৈগা অঞ্চল। 4 নম্বর, ওটাও ওখানে রাশিয়া উত্তর দিকে। 5 তুন্দ্রা উদ্ভিদ। 5 আরও ওপর দিকে, 5 সেখানে ঠান্ডা অনেক বেশি। 6 ভূমধ্য সাগরীয় অরণ্য, এটা কৃষ্ণ সাগরের কাছে, এটা পশ্চিম দিকে, ইউরোপের ঠিক নিচে। 7 মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ ক্যাস্পিয়ান সাগরের নিচে, এটা চীনের দিকে থাকবে। 8 অরণ্যহীন অঞ্চল। অরণ্যহীন অঞ্চল এটা ভারতের উপরে আরও পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, এটা ম্যাপের এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ। প্রশ্ন 39, এশিয়ার তৈগা বনভূমির বৈশিষ্ট্য লেখো। এশিয়ার তৈগা বনভূমির বৈশিষ্ট্যগুলি হল: 1 গাছগুলি নরম কাঠের হয়। 2 গাছগুলির গঠন শঙ্কু বা মোচার মতো। গাছের ডালপালা কম হয় ও গাছগুলি সরলভাবে ওপরে উঠে যায়। 3 নম্বর, অরণ্যের তলদেশ লতা ও আগাছা মুক্ত থাকে। 4 গাছগুলির পাতা ছোট ও ছুঁচলো হয়। প্রশ্ন 40, এশিয়ার ভূমধ্যসাগরীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার ভূমধ্যসাগরীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলি হল: 1 গাছগুলির শিকড় জলের সন্ধানে মাটির বহু গভীরে প্রবেশ করে। 2 গাছগুলির কাণ্ড পুরু ছালে ঢাকা থাকে এবং পাতাগুলিও পুরু হয় ও মোম জাতীয় পদার্থে আবৃত থাকে। 3 এই অরণ্য অনেক হালকা ও উন্মুক্ত। 4 জলের স্বল্পতার জন্য এখানে লতা খরা প্রতিরোধক গাছ জন্মায়। প্রশ্ন 41, এশিয়ার মরু উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার মরু উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল: 1 গাছগুলির শিকড় অত্যন্ত দীর্ঘ হয়। 2 মরু উদ্ভিদের পাতা সরু ও ক্ষুদ্রাকার হয় এবং অনেক সময় এই পাতা কাঁটায় পরিণত হয়। 3 প্রচণ্ড জলাভাবের জন্য মরু অঞ্চলে উদ্ভিদ খুবই কম জন্মায়। 4 মরু উদ্ভিদের দেহে অসংখ্য রোম থাকে এবং দেহে জল সঞ্চয় করে রাখার জন্য কোনো কোনো উদ্ভিদের কাণ্ড ও পাতা শাঁসযুক্ত হয়। 5 এদের কাণ্ড রসালো হয়। 6 পাতায় পত্ররন্ধ্র কম থাকে। 7 স্বল্প জলে এরা অভিযোজিত হতে পারে। প্রশ্ন 42, চীনের ইয়াংসি কিয়াং নদীর গতিপথের বিবরণ দাও। দৈর্ঘ্য: ইয়াংসি কিয়াং দৈর্ঘ্যে প্রায় 6300 কিলোমিটার। চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। ইয়াংসি কিয়াং তৃতীয় দীর্ঘতম নদী। নেক্সট পেজ 166। উৎপত্তি: নদীটি চীনের ছিংহাই 6 ইকার অনুসার হয় আকার ই ছিংহাই প্রদেশের থাঙ্গুলা থয় আকার অনুসার গয় উকার লয় আকার থাঙ্গুলা পর্বতমালার গেলাডান্ডং
গেলা গয়েকার লয়াকার ডয় আকার ন ডয় অনুস্বার। গেলা ডাংডং শৃঙ্গের দক্ষিণ পশ্চিম দিকের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। প্রবাহ পথ প্রথমে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, ইউনান মালভূমির কাছে এসে ইয়াংসি কিয়াং উত্তর দিকে বয়ে গেছে। প্রবাহ পথের এই অংশে আইপিন পর্যন্ত ইয়াংসি কিয়াংয়ের নাম কিন-শা-কিয়াং, কিনশা কিয়াং, কইকার দন্তেন্ন তালিবস্বয় আকার কয় ইকার উন্তস্ত অয় আকার অনুস্বার বা স্বর্ণরেণুর নদী। মোহানা আইপিন থেকে চুংকিং চয় উকার অনুস্বার কয় ইকার অনুস্বার চুংকিং হয়ে কিউচাউ কয় ইকার উ চয় আকার উ কিউচাউ পর্যন্ত নদীটি কিছুটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তারপর ইচাং গিরিখাত পেরিয়ে ইচাং ই চয় আকার অনুস্বার ইচাং গিরিখাত পেরিয়ে চীন সাগরে পতিত হয়েছে। প্রশ্ন 43, সিচুয়ান অববাহিকার প্রাকৃতিক পরিবেশ লেখো। সিচুয়ান প্রদেশের অন্তর্গত ইয়াংসি কিয়াং নদীর ঊর্ধ্ব প্রবাহ নিয়ে গঠিত অঞ্চলটি ইয়াংসি কিয়াং নদীর উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এটি মূলত বিভিন্ন মালভূমি ও পার্বত্য অঞ্চলের মাঝখানে অবস্থিত একটি নিম্নভূমি, যা প্রাচীন হ্রদে পলি ভরাট হয়ে সৃষ্টি হয়েছে। এখানে ইয়াংসির প্রধান উপনদী ইয়ালুং উন্তস্তয় আকার লয় উকার অনুস্বার। ইয়ালুং ছাড়াও মিনকিয়াং বা জিয়াং মইকার ন কইকার উন্তস্তয় আকার অনুস্বার বা জিয়াং বর্গের জয় ইকার উন্তস্তয় আকার অনুস্বার, কমা জিয়ালিং কিয়াং বর্গের জয় ইকার উন্তস্তয় আকার লয় ইকার অনুস্বার কয় ইকার উন্তস্তয় আকার অনুস্বার জিয়ালিং কিয়াং, কমা ইউ কিয়াং উন্তস্তয় উকার কিয়াং ইউ কিয়াং নদী প্রবাহিত হয়েছে। এখানকার জলবায়ু মনোরম প্রকৃতির এবং এই অঞ্চলে লাল মাটির প্রাধান্য থাকায় এর আরেক নাম লোহিত অববাহিকা। প্রশ্ন 44, ইয়াংসি কিয়াংয়ের মধ্য অববাহিকার প্রাকৃতিক পরিবেশ লেখো। ইয়াংসি কিয়াং এর মধ্য অববাহিকা ইচাং থেকে হুকো পর্যন্ত বিস্তৃত। এটি বিস্তীর্ণ সমভূমি, পার্বত্য অঞ্চল, বিভিন্ন আয়তনের হ্রদ প্রভৃতি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সমন্বিত অঞ্চল। উত্তর পশ্চিম দিক থেকে হান জিয়াং নদী এসে উহানের কাছে ইয়াংসি কিয়াং নদীতে পড়েছে। চীনের বৃহত্তম ডংটিং ডয় অনুস্বার টয় ইকার অনুস্বার ডংটিং হ্রদ এই অংশে অবস্থিত। এখানকার জলবায়ু উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে শীতকালে এখানে খুব শীত পড়ে, সঙ্গে তুষারপাতও হয়। অঞ্চলটি নবীন পলিগঠিত উর্বর মাটির দ্বারা গঠিত। প্রশ্ন 45, ইয়াংসি কিয়াং এর বদ্বীপ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ লেখো। এই অঞ্চলটি কিয়াংসি প্রদেশের অন্তর্গত। পশ্চিমে হুকো থেকে পূর্বে চীন সাগরের উপকূলে অবস্থিত সাংহাই পর্যন্ত বিস্তৃত। এখানকার ভূপ্রকৃতি সমতল, তবে কোনো কোনো জায়গায় জলাভূমি দেখা যায়। এখানে অসংখ্য খাল দেখা যায়, যার মধ্যে গ্র্যান্ড ক্যানাল 1794 কিলোমিটার, পৃথিবীর বৃহত্তম খাল। এছাড়া এখানে অসংখ্য নদী, হ্রদ ও উপহ্রদ থাকায় একে জলের দেশ বলা হয়। এখানকার জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির এবং শীতকাল শুষ্ক। এই অঞ্চলের মৃত্তিকা খুব উর্বর প্রকৃতির।
প্রশ্ন 46, সিচুয়ান অববাহিকার অর্থনৈতিক পরিবেশ লেখো। 1. সিচুয়ান অববাহিকায় গ্রীষ্মকালে প্রচুর ধান ও শীতকালে প্রচুর গম ছাড়াও তুলো, আখ, তামাক, চা, আলু, শাকসবজি প্রভৃতি উৎপন্ন হয়। 2. এখানে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, অ্যাসবেস্টস প্রভৃতি খনিজ দ্রব্য উত্তোলিত হয়। 3. বিভিন্ন কৃষিজ ও খনিজ কাঁচামালের ওপর ভিত্তি করে এখানে লোহা ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, রাসায়নিক শিল্প, কাগজ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। 4. চংকিং ও চেংদু এখানকার দুটি প্রধান শহর ও শিল্পকেন্দ্র। 5. সিচুয়ান অববাহিকা চীনের একটি ঘন বসতিপূর্ণ অঞ্চল। প্রশ্ন 47, ইয়াংসি কিয়াং এর মধ্য অববাহিকার অর্থনৈতিক পরিবেশ লেখো। অবস্থান: ইচাং থেকে হুকো পর্যন্ত। অর্থনৈতিক পরিবেশ: 1. মধ্য ইয়াংসি কিয়াং অববাহিকায় নদীর উত্তরাংশে গম, যব, তুলো প্রভৃতি এবং দক্ষিণাংশে ধান, তেলবীজ, শাকসবজি, তুলো প্রভৃতি উৎপন্ন হয়। 2. এই অঞ্চলটি কয়লা, আকরিক লোহা, অ্যান্টিমনি, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, সীসা, দস্তা প্রভৃতি খনিজ সম্পদেও সমৃদ্ধ। 3. এখানে লোহা ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, কার্পাস বয়ন শিল্প প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। 4. এই অঞ্চলের জনবসতির ঘনত্ব মধ্যম প্রকৃতির। প্রশ্ন 48, ইয়াংসি কিয়াং এর ব-দ্বীপ অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। অবস্থান: নামকিং থেকে মোহানা পর্যন্ত। অর্থনৈতিক পরিবেশ: 1. ধান, গম, তুলো, তামাক, তেলবীজ, সয়াবিন প্রভৃতি ব-দ্বীপ অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। 2. অল্প কিছু কয়লা, খনিজ তেল, লবণ প্রভৃতি এখানে পাওয়া যায়। 3. সমগ্র ব-দ্বীপ অঞ্চল কার্পাস বয়ন শিল্পে খুব উন্নত। এখানকার অন্যান্য শিল্পগুলি হল ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, রেশম, ইলেকট্রনিক্স প্রভৃতি। 4. সমগ্র অঞ্চলটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ। প্রশ্ন 49, ইয়াংসি কিয়াং অববাহিকা অঞ্চলে কৃষি উন্নতির কারণ কি? ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের অন্যতম কৃষি উন্নত অঞ্চল। অঞ্চলটিতে কৃষি উন্নতির কারণ: 1. নদী গঠিত সমতল ভূমি। 2. অত্যন্ত উর্বর মাটি। 3. কৃষিকাজের উপযোগী অনুকূল জলবায়ু। 4. পর্যাপ্ত সুলভ দক্ষ শ্রমিক। 5. কৃষিজাত পণ্যের ব্যাপক চাহিদা। 6. সরকারি সাহায্য এছাড়া উন্নত বীজ, উৎকৃষ্ট সার, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা প্রভৃতি এই অঞ্চলের কৃষি উন্নতির অন্যতম কারণ। প্রশ্ন 50, ইয়াংসি কিয়াং অববাহিকা অঞ্চলের খনিজ সম্পদের বিবরণ দাও। ইয়াংসি কিয়াং অববাহিকা খনিজ সম্পদে খুবই সমৃদ্ধ। এই অঞ্চলের মুখ্য খনিজ সম্পদগুলি নিচের সারণী আকারে দেখানো হলো। এটা দুটো সারণী, প্রথমটা খনিজ সম্পদের নাম, দ্বিতীয়টা উত্তোলক অঞ্চল। খনিজ সম্পদের নাম: 1 নম্বর আকরিক লোহা। তারপরে উত্তোলক অঞ্চল সিচুয়ান, হুপে, সিচুয়ান দন্তেশ্বয় ইকার চয় উকার অন্তস্তয় আকার ন, হুপে হয় উকার পয় একার, হ্যাংকো হয় জফলা আকার অনুসার কয় আকার ও, হ্যাংকাও প্রভৃতি। 2 নম্বর খনিজ সম্পদের নাম অ্যান্টিমনি। উত্তোলক অঞ্চল হুনান, কিউচাউ, কোয়াংতুং কো, ইয়া কো অন্তস্থ অয় আকার অনুসার তয় উকার অনুসার কোয়াংতুং প্রভৃতি।
নেক্সট পেজ 167, ওটাই কন্টিনিউ করছি। খনিজ সম্পদের নাম। তৃতীয় নাম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। উত্তোলক অঞ্চল সিচুয়ান অঞ্চলের নিম্নভূমি এবং ইয়াংসি কিয়াং বদ্বীপ এলাকা। 4. টাংস্টেন। উত্তোলক অঞ্চল তুনান, কোয়াংতুং, কিয়াংসি, কুফিয়েন প্রভৃতি। ফুকিয়েন, কয়ুকার কয় ইকার অন্তস্থয় একার দন্তের ফুকিয়েন প্রভৃতি। প্রশ্ন 51, ইয়াংসি কিয়াং অববাহিকা অঞ্চলে কৃষিজ সম্পদগুলি কি কি? ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। চীনের মোট ধান উৎপাদনের প্রায় 70% ও অন্যান্য ফসল উৎপাদনের প্রায় 50%-এর বেশি এই অঞ্চলে উৎপন্ন হয়। এই অঞ্চলের কৃষিজ সম্পদগুলি ও তাদের উৎপাদিত অঞ্চল নিচে সারণীতে দেওয়া হলো। কৃষিজ সম্পদ, উৎপাদিত অঞ্চল। প্রথমটা ধান। উৎপাদিত অঞ্চলের নিচে আছে হুনান প্রদেশ, হুপে, আনহুই, লোহিত অববাহিকা প্রভৃতি। পরেরটা কৃষিজ সম্পদ দেওয়া আছে গম। উৎপাদিত অঞ্চল হচ্ছে সিচুয়ান অঞ্চল। থার্ডটা হচ্ছে তুলো। উৎপাদিত অঞ্চল হচ্ছে পশ্চিম ভাগ। তারপরেরটা 4 নম্বর আখ। উৎপাদিত অঞ্চল হচ্ছে পূর্ব ভাগ। আর লাস্ট পাট, তুঁত, সয়াবিন, তামাক। উৎপাদিত অঞ্চল হচ্ছে বদ্বীপ অঞ্চল। প্রশ্ন 52, ইয়াংসি কিয়াং অববাহিকা অঞ্চলের শিল্পাঞ্চলগুলির নাম লেখো। ইয়াংসি কিয়াং অববাহিকা একটি শিল্পে উন্নত অঞ্চল। সমগ্র চীনের মোট শিল্প প্রতিষ্ঠানের প্রায় 60-70% এখানেই গড়ে উঠেছে। দেশের মোট শিল্পজাত পণ্যের অর্ধেকেরও বেশি এই অঞ্চলে উৎপাদিত হয়। এই অববাহিকায় 4টি শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এবারে সারণী করে দেওয়া আছে। প্রথমটা ছোট শিল্পাঞ্চল, দ্বিতীয়টা বড় প্রধান শিল্প। শিল্পাঞ্চলের নিচে 1 নম্বর সাংহাই। প্রধান শিল্প কার্পাস বয়ন, লোহা ইস্পাত, সিমেন্ট, রেশম বয়ন, রাসায়নিক, রাবারজাত দ্রব্য, চর্ম, কৃষি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ। 2 নম্বর চংকিং। প্রধান শিল্প রাসায়নিক, সিমেন্ট, বস্ত্র বয়ন, খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ, যন্ত্রপাতি নির্মাণ। 3 নম্বর নানজিং। লোহা ও ইস্পাত, কার্পাস বয়ন, মোটর গাড়ি নির্মাণ, সিমেন্ট, সার, কাগজ। লাস্টটা উহান শিল্পাঞ্চল। উহান জাহাজ নির্মাণ, কার্পাস বয়ন, লোহা ও ইস্পাত, চর্ম, সাবান। এবারে আরও জানো, বক্সের ভেতর দেওয়া আছে ইয়াংসি কিয়াং অববাহিকার 4টি শিল্পাঞ্চল সম্বন্ধে আরও বিশদে জেনে নাও। 4টে দেওয়া আছে, আরও 4টে। শিল্পাঞ্চল, অবস্থান, শিল্পকেন্দ্র। সাংহাই শিল্পাঞ্চলের নিচে 1 নম্বর সাংহাই। অবস্থান ইয়াংসি কিয়াং এর বদ্বীপে অবস্থিত। সাংহাই চীনের বৃহত্তম শিল্পাঞ্চল। শিল্পকেন্দ্র উশি সুচাউ জিয়াসিং, উশি সুচাউ জিয়াসিং, উসং, দন্তেশ্বয় অনুস্বার। 2 নম্বরে চংকিং, চয় অনুস্বার, কয় ইকার অনুস্বার, রেড বেসিনে অবস্থিত। শিল্পকেন্দ্র চিংকিং, এটা ব্র্যাকেটে আছে প্রধান কেন্দ্র, লুজো, লয় উকার বর্গের জয় ওকার, হোচা ওয়ান, হো চা ও ইয়া ন। 3 নম্বর নানজিং, সাংহাই শিল্পাঞ্চলের উত্তর পশ্চিম দিকে অবস্থিত।
নানজিং শিল্পকেন্দ্র, প্রথমটা দিয়েছে নানজিং ব্র্যাকেটে প্রধান কেন্দ্র, তারপরে কমা ইয়াংজো, তারপরে ঝেজিয়াং ঝে, তারপরে বর্গের জয় ইকার ইয়াং। 4 নম্বর উহান চীনের হুপে প্রদেশে অবস্থিত, শিল্পকেন্দ্র উহান, ওটা প্রধান কেন্দ্র, কমা হুয়াংশি তালিবাসায় ইকার, কমা হ্যানকাও হয় জফলা আকার ন কয় আকার উ। প্রশ্ন 53, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটি হনশু দ্বীপের পূর্ব উপকূলে টোকিও উপসাগরের তীরে সমভূমিতে অবস্থিত জাপানের বৃহত্তম বা প্রধান শিল্পাঞ্চল। এর গড়ে ওঠার অনুকূল কারণগুলি হল: 1. পর্বতময় দেশ জাপানে কান্টো অঞ্চলের মতো এত বিস্তৃত সমতল ভূমি ব্র্যাকেটে গোটা দেশের প্রায় 40% এর অবস্থান। 2. এটি কয়লা সম্পদে সমৃদ্ধ অঞ্চল। 3. শিল্পাঞ্চলের অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। 4. টোকিও ও ইয়োকোহামার মতো দুটি প্রথম শ্রেণীর বিশাল বন্দরের অবস্থান। 5. সুলভ ও দক্ষ শ্রমিকের প্রাচুর্য। 6. স্থানীয় জলসম্পদ এবং জলবিদ্যুৎ। 7. টোকিও দেশের রাজধানী ও প্রধান প্রশাসনিক কেন্দ্র। প্রশ্ন 54, ইয়োকোহামাকে আদর্শ পরিবেশ বান্ধব শহর বলার কারণ কি? আদর্শ পরিবেশ বান্ধবটা ইনভার্টেড কমার ভেতরে আছে। জাপান সরকার 2008 সালে ইয়োকোহামাকে আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি দেয়। কারণ: 1 নম্বর, এখানে শিল্প দূষণ প্রতিরোধ ব্যবস্থা সফলভাবে কার্যকরী করা হয়েছে। 2. এখানে সঠিকভাবে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার করা হয়। 3. এখানে শিল্পের সঙ্গে কৃষি কাজকেও গুরুত্ব দেওয়া হয়। ও 4. এই অঞ্চলে পতিত জমিগুলিকে পুনরুদ্ধার ও পুনর্বিন্যাসের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এটা পেজ 167 এখানেই শেষ হলো। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পড়ব।